এবার ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিল ভারত। একদিনে ঢুকবে 11 লাখ কিউসেক পানি, আশঙ্কায় উত্তরাঞ্চলবাসী। ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি। নোয়াখালী, লক্ষ্মীপুরের নিম্নাঞ্চল প্লাবিত, প্রাণহানি বেড়ে 23। আওয়ামী লীগ সরকারের 8 মন্ত্রী সহ 14 এমপি লেনদেনের তথ্য চেয়ে দুদকের চিঠি, রাজস্ব বোর্ড থেকে আয়কর নথি তলব। সচিবালয়ে নাশকতার অভিযোগে শতাধিক আনসারের নাম উল্লেখ সহ 4000 জনের বিরুদ্ধে মামলা, কারাগারে 375 জন। এবং মঙ্গলবার প্রত্যাহার হতে পারে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন, নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে শিগগিরই আবেদনের ঘোষণা। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাজি। এবারে থাকছে বিস্তারিত। বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার বিকেলে এসব গেট খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশও। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত জানিয়ে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দিয়েছে বলে দাবি করেছে ভারত। সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানান, প্রতিবেশী 2 রাজ্যে বন্যার জেরে পানির চাপ বেড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলে দেওয়া হয়। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ বলছে, পানির চাপ বাড়ায় ব্যারেজের নিরাপত্তার স্বার্থে ফিডার ক্যানেলে 40,000 কিউসেক ও ডাউন স্ট্রিমে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। অফিসিয়াল চ্যানেলে কোনো তথ্য নাই, তবে আমরা উজানের পানির লেভেলের তথ্য পাই। যে পানির লেভেলটাই মূলত আসলে বন্যার ইন্ডিকেটর আর কি। তো পানির লেভেল বাড়লেই তো বন্যা হয়। তো দেখা যাচ্ছে যে ওই উজানের পানির লেভেল বর্তমানে স্থির অবস্থায় আছে আর কি। তো সেই হিসাবে আমরা এই মুহূর্তে আমাদের এখানেও পানির লেভেল স্থির অবস্থায় আছে। তাই অন্তত আমরা আগামী কয়েকদিনে গঙ্গা নদীতে তেমন বন্যা ঝুঁকি দেখতে পাচ্ছি না। এবং আমরা পানির লেভেলের থেকে দেখতে পাচ্ছি যে এটা বর্তমানে বিপদসীমাকে প্রায় 2 মিটার নিচে প্রবাহিত হচ্ছে। ভারতের পানিতে ডুবে যাওয়া বাংলাদেশের কয়েকটি জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 11 জেলায় পানিবন্দী রয়েছে অন্তত 40 লাখ মানুষ। ত্রাণ সামগ্রীর অপেক্ষায় বানভাসীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দী ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলাবাসী। বন্যা কবলিত হয়েছে জেলার 8 লাখ মানুষ। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছে 1,50,000 মানুষ। জেলা পর্যায়ে সেনাবাহিনীর একটি স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে। এর বাইরে জেলার 250 বেড হাসপাতালের বাইরেও 7টি বেসরকারি হাসপাতালকে আমরা এই স্বাস্থ্য সেবার জন্য আমরা ওপেন করে দিয়েছি। এদিকে গোমতী ও কাকরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দুর্ভোগে দিন কাটছে কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ সহ বিভিন্ন উপজেলার অন্তত 8 লাখ মানুষের। প্লাবিত হয়েছে 14 উপজেলার অন্তত 295টি গ্রাম। সবকিছু পানির তলে পড়ে গেছে, চাল, ডাল, সবকিছু পানির তলে। এইভাবে ঘর দরজা সবকিছু পানির নিচে গেছে তলায়। আর অনেক মাটির ঘর আছে ভাঙ্গি আমরা পড়ে গেছি। উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুরের নতুন নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের সংখ্যা। সমন্বয়ের অভাবে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আশেপাশে এখন পর্যন্ত কেউ ত্রাণ বা বিভিন্ন আশা যোগাযোগের কেউ করে নাই, বুঝছেন। 3-4 ফুট পানি বেড়ে গেছে। এখন আমরা এই পানিবন্দী অবস্থা আছে, দেখেন পানি আর পানি নামারও কোনো নিষ্কাশন নাই। মৌলভীবাজারে পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে বন্যার ক্ষত। ক্ষতির পরিমাণ এলজিডি সড়কে 84 কোটি, সড়ক বিভাগে 50 কোটি, প্রাণী সম্পদে 84 লাখ এবং মৎস্য খাতে 7 কোটি টাকার মতো। আমরা গড় পানি আসলো, পানি বান্ধে লামছে গড় থেকে, আমরা বান্ধ হয়ে আসি, আমরা তো ফের লেগে গড় যাইতাম পারতাম না। রাস্তা আসি গড় ফেক বইতে পারি না, উঠতে পারি না, ঘুমাইতে পারি না, সড়কের বাজে ঘুমাই। এখন আওলাদ করিয়া ক্ষেত কৃষি করছিলাম, তাগুলো গেছে। এখন আমরা কেমনে চলতাম, কেমনে খাইতাম, বহুত মুশকিলের মাঝে আছি।
চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানের আঞ্চলিক সড়ক তলিয়ে গেছে, ডুবে গেছে সড়ক ও ফসলের জমি, ভেসে গেছে পুকুরের মাছ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ৮ মন্ত্রী সহ সাবেক ১৪ এমপির ব্যাংক হিসাব এবং লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আয়কর নথি তলব করেছে দুদক। এর মধ্যে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি একটি হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন আগেই। ১৪ এমপির মানি লন্ডারিং এর সংক্রান্ত বিষয় ও মোট সম্পদের তদন্তে এই উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৮ মন্ত্রীর সম্পদের হিসাব, আয়কর নথি চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া ৮ মন্ত্রীর বিদেশে টাকা পাচার সংক্রান্ত তথ্য জানতে চেয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দেয় দুদক। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ৮ জনের বিরুদ্ধে তদন্তে এমন উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরও ৬ সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধেও দুর্নীতি তদন্তে BFIU কে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। একই সাথে সাবেক এমপি নুরি আলম চৌধুরী, সাবেক এমপি মামুনুর রশিদ কিরণ সহ ৬ জনের সম্পদ অনুসন্ধানে জাতীয় রাজস্ব বোর্ডকেও চিঠি দেওয়া হয়। এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক কয়েকজন সংসদ সদস্যের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর ৪ থানায় করা মামলায় ৩৭৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। শুনানি শেষে এই আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আদালত। চাকরি স্থায়ী করার দাবিতে রোববার সকাল থেকে আন্দোলনে নামে আনসার সদস্যরা। সচিবালয় ঘেরাও করে ৭ উপদেষ্টা, ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক সহ কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে তারা। সমন্বয়কদের উদ্ধারে গেলে শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ হয়। এতে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত ৩৫ শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় রাজধানীর শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় আনসার সদস্যদের বিরুদ্ধে ৪টি মামলা করে পুলিশ। এসব মামলায় শতাধিক নাম উল্লেখ করে অজ্ঞাত ৪,০০০-এর বেশি আনসার সদস্যকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ৩৭৫ জন আনসার সদস্যকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। ভাঙচুর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং গুরুতর জখম ইত্যাদির কারণে পল্টন, রমনা, শাহবাগ এবং বিমানবন্দর এই ৪টি থানায় ৪২৬ জন আনসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৩৭৫ জনকে আদালতে উপস্থাপিত করা হয়। আসামিরা ন্যায় বিচার পাননি বলে অভিযোগ করেন তাদের আইনজীবীরা। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন অত্যন্ত মনোযোগ ও ধৈর্য সহকারে শুনেছেন, কিন্তু তারপরও আমরা জামিন চেয়েছি, কোনো আসামিকে জামিন দেয় নাই। জামিন নামঞ্জুর করে CW আমলে তাদেরকে সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রোববার আনুমানিক ১০,০০০ আনসার সদস্য সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। মঙ্গলবারের মধ্যে জামায়াতে ইসলামীর নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মোহাম্মদ মুনির। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এদিকে দেশে কোনো লুটেরা গোষ্ঠী যেন ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে সতর্কতার আহ্বান জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামায়াতের রাজনীতি। প্রজ্ঞাপন জারি করে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অথচ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হওয়ার কিছুদিনের মধ্যেই আবারও সক্রিয় জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠন। সোমবার সুপ্রিম কোর্টে জামাত ইস্যুতে সংবাদ সম্মেলন করেন দলটির আইনজীবী শিশির মুনির। মঙ্গলবার এই প্রজ্ঞাপন বাতিল হতে পারে বলেই ইঙ্গিত দেন তিনি। সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। আজকে সরকারি ছুটির দিন। তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্য মতো কনফার্ম করেছে। কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই স্বৈরাচার হাসিনা সরকার দলটিকে নিষিদ্ধ করেছে বলে অভিযোগ আনেন তিনি।
বাতিল করেছিল যে কয়টা কারণ, তার মধ্যে সর্বশেষ কারণ ছিল যে তাদের কাছে, তৎকালীন সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠনগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অথচ কি ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, কি সেই সন্ত্রাস, কি সেই অ্যাক্টিভিটি, এই মর্মে কোনো ব্যাখ্যা তৎকালীন সরকার দেয়নি। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পর কোনো লুটেরা গোষ্ঠী যাতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সচেতন থাকতে আলেমদের প্রতি আহ্বান জানান জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির। বাংলাদেশে আর কোন চাঁদাবাজ দল বা নেতৃত্ব, কোন লুটেরা, লুটতরাজকারী, ভাঙচুরকারী, অগ্নিসংযোগকারী, মানবতার দুশ্মন, কোন অসৎ চরিত্রবান নেতৃত্বকে, কোন দলকে বাংলার ছাত্র জনতা আর গ্রহণ করবেন না। রাজধানীর বাড্ডায় এক অনুষ্ঠানে এ সময় সেলিম উদ্দিন বলেন, দেশকে সঠিক পথে নেতৃত্ব দিতে ছাত্রদের পাশে থাকবে জামায়াতে ইসলামী। এদিকে আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে দেখতে যান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা করে বড় অন্যায় করেছে তারা। ভবিষ্যতে শিক্ষার্থীদের গায়ে হাত দিলে আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্য যে কোনো দিক থেকেই যে আসুক, গোটা জাতিকে এর ব্যাপারে সোচ্চার সজাগ থাকতে হবে এবং কেউ অপতৎপরতা চালালে সেটাকে বন্ধ করে থামিয়ে দিতে হবে। রাষ্ট্র সংস্কারে আরো সময় লাগবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, সময় এখন ধৈর্য ধরার, তা না করলে সবার জন্যই অপেক্ষা করছে কঠিন বিপদ। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ একটি বৃহৎ পরিবার, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে শ্রীকৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা একথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, তিনি এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে প্রত্যেককে নির্ভয়ে তাদের ধর্ম পালন করতে পারবে এবং যেখানে কোনো মন্দির পাহারা দিতে হবে না। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হিন্দু নেতাকে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। এ সময় হিন্দু নেতারা জানান, দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় বন্যা কবলিত অঞ্চলে জন্মাষ্টমী উদযাপন স্থগিত করে পাঠানো হয়েছে ত্রাণ। বিগত 16 বছরে প্রশাসনের মধ্যে যারা স্বৈরাচারের মদতপুষ্ট হয়ে দালালি করেছেন তাদের সকলকে দ্রুত সময়ে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে আনসার বাহিনীর হামলার প্রতিবাদ ও প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে এক সমাবেশে বক্তারা বলেন, আনসাররা কেউ যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত নয়, তারা চাকরি পেয়েছে তোষামত করে। জানান, স্বেচ্ছাসেবক লীগের একজন নেতার নেতৃত্বে আনসারদের উদ্দেশ্য ছিল সচিবালয় অবরুদ্ধ করে দেশকে অচল করা। বিভিন্ন জায়গা থেকে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে সবাইকে খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবিও জানান বিক্ষোভকারীরা। যে ফাঁসিবাদের দোসররা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং নীল নকশার চেষ্টা করছে, তাদেরকে দ্রুত খুঁজে বের করে ওই জায়গা থেকে উৎপাদন করতে হবে। আমরা কাউকে যোগ্য বা যৌক্তিক সমালোচনা ছাড় দিব না। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি আমাদেরকে বলুন, 5 তারিখ চলে গিয়েছে, আজকে 26 তারিখ, এখনো পুলিশ কেন পুরো দমের মাঠে নেই? সম্প্রতি বাংলাদেশে ভয়াবহ বন্যায় অসংখ্য মানুষ হারিয়েছে ঘরবাড়ি। চরম সংকটে পড়েছে খাদ্য, পানি ও চিকিৎসা সেবা। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে এশিয়াটিক 360 পরিবার। আসুন বর্ণাঢ্যদের পাশে দাঁড়ায়, মানুষ বাঁচায়। এই আহ্বান নিয়ে এশিয়াটিক 360 পরিবারের সকল সদস্য তাদের একদিনের বেতন দিয়ে তহবিল গঠন করেন এবং সেই সঙ্গে গ্রুপের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও যোগ করা হয় তার সমান অংশ। তারপর বর্ণাঢ্যদের খাদ্য, পানি, চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজন মেটানোর জন্য পুরো অর্থই পৌঁছে দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তে অস্থির হয়ে উঠেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর গহর রিজভী সহ একে একে নিজের আস্থাভাজনদের উপর হারিয়ে ফেলেছিলেন ভরসা।
এ নিয়ে জাপানের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিক্কে এশিয়ার প্রতিবেদনে শেখ হাসিনাকে তুলে ধরা হয়েছে আয়রন লেডি হিসেবে। লুৎফর কবিরের একটি প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে তড়িঘড়ি করে পাড়ি জমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এমন আকস্মিক দেশ থেকে বিপদে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ। গেল 15 বছর ক্ষমতায় আঁকড়ে ধরে রাখতে কিভাবে একনায়কতন্ত্র হয়ে উঠেছিলেন শেখ হাসিনা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাপানের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিক্কে এশিয়া। গণতন্ত্রের কণ্ঠরোধের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যান দেবতাতুল্য পর্যায়ে। সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে স্বৈরাচারী শাসন করেন 1.5 দশকেরও বেশি সময়, যা তাকে নিয়ে যায় শেষ পরিণতির দিকে। প্রতিবেদনে এসেছে প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার শেষ 24 ঘন্টা ছিল ঘটনাবহুল এবং স্মরণীয়। শেষ মুহূর্তে তিনি তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের উপর আস্থা হারিয়ে ফেলেন। শেখ হাসিনা কেন কিভাবে স্বৈরাচার ও বেপরোয়া হয়ে উঠেছিলেন এ নিয়ে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিক্সের নির্বাহী সহসভাপতি মায়োমি মুরাইমার মতে 1996 সালে ক্ষমতা লাভের পর স্বৈরাচার রাজনীতিবিদ মনে হয়নি শেখ হাসিনাকে, কিন্তু পরবর্তীতে 2009 সালে যখন আবারও ক্ষমতায় বসেন তখনই বঙ্গবন্ধু কন্যার মধ্যে স্বৈরাচারী মনোভাব ফুটে ওঠে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর বরাতে নিক্কেই এশিয়াতে আরও এসেছে ক্ষমতার শেষ মুহূর্তে শেখ হাসিনা তার উপদেষ্টাদের থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়েন। শেষ পর্যন্ত তার বোন শেখ রেহানা পাশে থাকেন এবং তাকেই বিশ্বাস করতেন। সবার সঙ্গে দূরত্বে সাবেক প্রধানমন্ত্রীকে এক ঘরে ঠেলে দেয় বলে তুলে ধরে জাপানের এই সংবাদ মাধ্যমটি। 5 আগস্ট ভারতে যাওয়ার সকাল পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে মরিয়া ছিলেন তিনি। বিক্ষোভ দমনের দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা জানান, তারা ছাত্র জনতার আন্দোলন নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়। ওই দিন সকালে শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানালেও বারবার তা প্রত্যাখ্যান করেন তিনি। পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে থাকলে যুক্তরাষ্ট্র থেকে ফোন আসে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। শেষমেশ বাংলাদেশের ইতিহাসের এক ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে দুপুরে 2:30টার দিকে দেশ ছাড়েন শেখ হাসিনা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। গোলরক্ষক আসিফের দৃঢ়তায় আসরের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। নেপালের আনফা কমপ্লেক্সে নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে ড্র ছিল। শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষেই বুধবার মাঠে নামবে মারুফুল হকের শিষ্যরা। তৌসিফুল হাসানের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। নেপালের আনফা কমপ্লেক্সে ফাইনালে ওঠার লড়াইতে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ। প্রতিবেশী হলেও সাম্প্রতিক পরিসংখ্যানে দু দলের মাঝের লড়াইটা নিজেদের আধিপত্য বিস্তারের। সেখানে শুরুর আলো কেড়ে নিয়েছিল ভারত, ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। তবে মারুফুল হকের শিষ্যরাও পাল্টা আক্রমণে নিয়েছে খেলার নিয়ন্ত্রণ। ম্যাচের 36 মিনিটে ভারতের ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডি বক্সে ঢুকে পড়েন বাংলাদেশের জার্সি নাম্বার 7 রাহুল। ফার পোস্টে দারুণ শট ভারতের কিপারের হাত ছুঁয়ে চলে যায় আসাদুল মোল্লার পায়ে। দলকে লিড এনে দিতে কোনো ভুল করেননি রাইট উইঙ্গার আসাদুল। প্রথমার্ধে সেই 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। সেকেন্ড হাফের শুরু থেকেই আবারও চালকের আসনে ভারত। দারুণ পাসিং প্রেসিংয়ে ম্যাচের মোমেন্টাম নেয় নিজেদের করে। 65 মিনিটে প্রতিপক্ষের ফরওয়ার্ডকে প্রতিহত করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের অধিনায়ক কিপার মেহেদী হাসান শ্রাবণ। বদলি গোলরক্ষক হিসেবে মাঠে নামেন মোহাম্মদ আসিফ। লাগাতার আক্রমণের জটলায় 75 মিনিটে ভারতকে সমতায় ফেরান অধিনায়ক রিকি হোবাম। একের পর এক ভুল সিদ্ধান্তের মহড়া বাংলাদেশের আসাদুল রাহুলদের। ইনজুরি সময়ে রেফারির সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন বাংলার ডিফেন্ডার কামাকাই মার্মা। নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। টাই ব্রেকারের শুরুতেই আলো ছড়ান আসিফ। থাংলাংসুনের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন। এরপর একে একে 4 শটে বাংলাদেশের পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মঈন, শাকিল আহাদ তপু ও আশরাফুল হক আসিফ লক্ষ্য ভেদ করেন। আর ভারতের 3 জন জালের দেখা পাওয়ার পর আকাশের পঞ্চম ও শেষ শট পা দিয়ে ফিরিয়ে দিয়েই বাংলাদেশকে বাঁধনহারা উল্লাসে মাতান আসিফ। গেল আসরে শিরোপা হাতছাড়ার প্রতিশোধটা এবার তাদের সেমিতে হারিয়েই নিল মারুফুল হকের দলটা। ফাইনালে শিরোপার মঞ্চে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।
এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।